ঘটিপাড়া গ্রামে বাস করত সজল ও তার পরিবার। সজল ছিল একজন কাঠুরে। জঙ্গল থেকে কাঠ কেটে যা রোজগার হতো তাই দিয়ে কোনো রকমে সে সংসার চালাতো। এই যে বাবা, তুমি বাইরে বেরোচ্ছ বুঝি? হ্যাঁ রে মা, এই তো বের হচ্ছি। তোর মা খাবারটা আনলেই নিয়েই বের হব। মা কি রাতে তোমায় কিছু বলেনি বাবা? কই না তো, তোর মা তো আমাকে তেমন কিছুই বলেনি। কেন, কি হয়েছে সেটা তো বলবি। এই যে মা, তুমি এসেছো। কাল রাতে তোমায় কি বলেছিলাম সেই কথা কি তুমি বাবাকে বলনি? ইস, ভুলেই গেছি রে মা। তাছাড়া তুই তো জানিসই তোর বাবার তেমন আয় রোজগার নেই। যা আয় করে তা দিয়ে তো আমাদের সংসারটাই ঠিকভাবে চলে না। আহা গিন্নি, কি হয়েছে একটু বলবে তো আমায়। বাবা, ও বাবা, আমি চিংড়ি মাছ খাবো। আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। ও বাবা, আজকে তুমি আমায় কিছু চিংড়ি মাছ এনে দেবে বাবা? ও এই কথা। আচ্ছা আচ্ছা মা, আজ যে টাকার কাঠ বিক্রি করব তাই দিয়ে তোর জন্য চিংড়ি কিনে আনবো, কেমন? কিরে দাদা, তুই বাড়িতে এসেছিস? এত সময় কোথায় ছিলি রে? জানিস দাদা, আজ বাবা আমার জন্য চিংড়ি আনবে। না না বাবা, হাট থেকে চিংড়ি কিনে আনার কোনো দরকার নেই। আমাদের পুকুরে 2 দিন আগে বেশ কিছু চিংড়ি দেখেছিলাম। আর চিংড়িগুলো ধরে এনে মাকে দেব, মা টুসিকে রান্না করে দেবে। আচ্ছা বেশ, তাহলে এখন আমি আসি। শোন দাদা, বাবাকে তো চিংড়ি আনতে বারণ করলি, এবার কিন্তু তোকে চিংড়ি ধরে আনতেই হবে। আচ্ছা চল আমাদের পুকুরে, আমি জাল দিয়ে চিংড়ি ধরবো, তুই ওপরে দাঁড়াস, কেমন? দাঁড়া খোকা, একটু পরে যা। আগে দুটো খাবার খেয়ে নে, তোদের সাথে আমিও যাব। ইয়ে, কি মজা! চল দাদা, আগে কটা ভাত খেয়ে নি। পেটের ভেতর খিদে কেমন ডাকাডাকি করছে। আচ্ছা চল তাহলে। কিছু সময় পর বিট্টু তার মা ও বোন মিলে তাদের বাড়ির পাশের পুকুরে যায় চিংড়ি ধরতে। মালতী পুকুরে যেই তো অবাক হয়ে যায়। সে বিট্টুকে বলে, কিরে খোকা, এখানে তুই জাল ফেলবি কিভাবে? পুকুরে তো পানাই ভরে আছে। তাছাড়া এখানে তো কোনো মাছ আছে বলেও মনে হয় না। তুমি চিন্তা করো না মা, আমি পানাগুলো উঠিয়ে না হয় জাল ফেলে দেখি, দেখবে এখানে অনেক মাছ আছে। এই বলে বিট্টু তাদের পুকুর থেকে একে একে সব কচুরি পানা তুলে ফেলে। এরপর বিট্টু জাল ফেলে, কিন্তু জালে একটাও মাছ ওঠে না। দেখেছিস দাদা, জালে একটাও চিংড়ি উঠলো না। বাবাকে তো চিংড়ি আনতে বারণ করে দিলি, তাহলে তাহলে এবার আমি খাবো কি? তোর বাবাকে আবার অন্য কোনো দিন চিংড়ি আনতে বলবো রে মা। চল এবার বাড়ি ফিরে চল। এই বিট্টু, পুকুর থেকে উঠে আয় তাড়াতাড়ি। আমি বলেছিলাম না পুকুরে মাছ নেই? আমার কথা তো তোরা শুনলি না। আমি বাড়ি গেলাম, তোরা তাড়াতাড়ি আয়। দাদা, চিংড়ি খেতে আমার না বড্ড শখ। তুই একদিন আমায় চিংড়ি খাওয়াবি? হ্যাঁ রে আমার লক্ষ্মী বোন, আমি একটু বড় হই তখন তোকে ঠিক চিংড়ি খাওয়াবো, দেখিস। সত্যি বলছিস দাদা? তুই দেখবি, তুই একদিন অনেক বড় লোক হবি। আমাদের বাবা মায়ের মতো গরিব থাকবি না। বাবা মা আমাদের একটু মাছ খাওয়ায় না। এমন বলতে নেই রে বোন, বাবা তো আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে। আমরা তো বাবার জন্যই দুমুঠো খেতে পারছি। সত্যি তো, আমার ভুল হয়েছে দাদা। আমি আর এমন কথা কখনো বলবো না। বাবার কাছে আর চিংড়ি খেতে চাইবো না। হয়েছে, বাড়ি চলে এসেছি। যা, তুই মায়ের কাছে গিয়ে বস, আমি গরুটা নিয়ে মাঠে যাই।
এই বলে বিট্টু গরু নিয়ে মাঠে চলে যায়। মাঠ থেকে ফেরার পথে বিট্টু মাঠ পুকুরের ধারে একটা বড় চিংড়ি মাছ লাফাতে দেখে। ওরে বাবা, কত বড় এই চিংড়ি মাছটা! দেখি তো ধরতে পারি কিনা। কত বড় চিংড়িটা! কি যে খুশি লাগছে আজ। বোন আমার এত বড় চিংড়ি দেখলে খুব খুশি হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে চিংড়ি মাছটাকে দেখাই। এই বলে বিট্টু চিংড়ি মাছটা নিয়ে এরপর গরুটা নিয়ে বিট্টু তাদের বাড়ির পথে রওনা দেয়। বিট্টু যখন তাদের পানা পুকুরের কাছে আসে ঠিক তখনই বিট্টুকে তার গরুটা ধাক্কা দিয়ে পানা পুকুরে ফেলে দেয়। ইস, হাতটা মনে হয় কেটে গেছে। গরুটার ফেলার জায়গা পেল না। এ কি, চিংড়ি কোথায়? আরে, আমার চিংড়ি মাছটা কোথায় গেল? যা, চিংড়ি মাছটা পুকুরের পানিতে হারিয়ে ফেললাম। এত বড় চিংড়ি বোনকে আর দেখানো হলো না। একই রে ভাইয়া, তুই তো মাঠে গিয়েছিলি, অমন ভিজলি কি করে? আর বলিস না রে বোন, তোর জন্য মাঠের পুকুর থেকে একটা বড় চিংড়ি ধরেছিলাম। চিংড়ি মাছটা নিয়ে বাড়ি ফেরার পথে শয়তান গরুটা আমাকে আমাদের পানা পুকুরের পানিতে ফেলে দিল, আর চিংড়ি মাছটাও হারিয়ে ফেলেছি পুকুরে। আই শয়তান গরু, তুই আমার মাছটাকে ফেলে দিলি কেন? হ্যাঁ, চিন্তা করিস না বোন, যে করেই হোক আমি চিংড়ি মাছ ধরে তোকে খাওয়াবই। ঠিক আছে ভাই, তুই এখন যা। আমরা সবাই তো তোর জন্য না খেয়ে বসে আছি। তাড়াতাড়ি গরুটা বেঁধে খেতে আয়, সবাই একসাথে খাবো। কি রান্না করছো মা? কেমন চিংড়ি চিংড়ি সুগন্ধ বের হচ্ছে। চুপ কর তো, এবার তাড়াতাড়ি সবাই খেয়ে নে। চিংড়ি দিয়ে কসুরলতি আর চিংড়ি ঝোল। এত ছোট্ট চিংড়ি আমি খাবো না মা, আমার বড় চিংড়ি চাই। বাবা, তোমাকে তো আমি বড় চিংড়ি আনতে বলেছিলাম, তবে এত ছোট ছোট চিংড়ি আনলে যে আমি এসব খাবো না বাবা। মারে, হাটে আজ বড় চিংড়ি ওঠেনি, আজ এটা খেয়ে নে মা। বড় দেখে চিংড়ি এনে দেবো তোকে। জানো বাবা, আজ গরু নিয়ে বাড়ি ফেরার পথে ওই মাঠের পুকুর ঘাটে একটা বড় চিংড়ি পেয়েছিলাম। কত খুশি হয়ে চিংড়িটা বাড়ি আনছিলাম, কিন্তু আমাদের পানা পুকুর ঘাট দিয়ে আসার সময় গরুটা ধাক্কা দিয়ে পুকুরের ভেতর ফেলে দিল, আর চিংড়িটাও হারিয়ে গেল। যদি তোর কিছু হয়েছে তো একটু সাবধানে থাকবি তো নাকি? গরুটাও হয়েছে একটা বজ্জাত, একটু কথা শোনে না। ইস, চিংড়িটা যদি পানিতে না পড়তো তবে কত মজা করে খেতাম। কাল সকালে তুই আর আমি গিয়ে চিংড়িটা খুঁজবো, ঠিক আছে দাদা? সারাদিন শুধু চিংড়ি আর চিংড়ি। তাড়াতাড়ি খেয়ে ওর দেখি, পানা পুকুরে চিংড়ি তোদের জন্য বসে আছে না? সত্য সব। মালতীর বকা শুনে টুসি আর কিচ্ছু বলে না। পরদিন টুসি বিট্টুকে ডেকে নিয়ে তাদের পুকুরে গিয়ে দেখে তাদের পানা পুকুরে অনেক চিংড়ি, আর এই দেখে টুসি তো খুব খুশি হয়ে যায়। ও মা, দাদা, কত বড় বড় চিংড়ি! দেখ, এত চিংড়ি আমাদের পুকুরে এলো কোথা থেকে? সেটাই তো বুঝতে পারছি না বোন, পুকুর তো চিংড়ি মাছে ভরে গেছে, এত চিংড়ি কোথা থেকে আসলো? বিট্টু আর টুসি যখন কথা বলছিল তখন তাদের সামনে একটা চিংড়ি এসে কথা বলতে শুরু করলো। কি এত ভাবছো তোমরা? তোমাদের এই পানি ভরা পুকুরে এত চিংড়ি এইলো কেমন করে? তবে শোনো, আমি হলাম পরিরাজ্যের চিংড়ি, আর এই পুকুরে যত চিংড়ি দেখছো সব চিংড়ি পরিকন্যা তোমাদের দিয়েছে। পরিকন্যা দিয়েছে মানে? পরিকন্যা কেন আমাদের চিংড়ি দিতে যাবে? আর তুমি কেমন করে কথা বলছো? তুমি তো একটা চিংড়ি।
আমি কথা বলতে পারি বিট্টু। তোমাদের পুকুরে কেমন করে চিংড়ি এলো তা তোমাদের সাথে খুলে না বললে তোমরা বুঝতে পারবে না। শোনো তাহলে, 3 দিন আগে পরিকন্যা ও তার সাথীরা পৃথিবীতে ঘুরতে এসেছিল। তখন তারা তোমাদের পুকুরে কিছু চিংড়ি দেখে। সেই চিংড়িগুলো দেখে পরিকন্যার খুব শখ জাগে চিংড়ি খাবার। ওই দেখো, একটা পুকুর দেখা যাচ্ছে, চলো আমরা পুকুরটায় যাই। ঠিক আছে, চলো নীলপরি। কত বছর পর পৃথিবীতে এসেছি বলো, আজ সারাদিন আমরা পৃথিবী ঘুরে বেড়াবো। চলো এবার পুকুরটার কাছে যাই। এই বলে পরিকন্যা উড়ে পুকুরের কাছে এলো, সাথে নীলপরিও আসে। মনে করেছিলাম পুকুরে গোসল করব, কিন্তু এই পুকুরটা দেখি পানায় পড়ে আছে। এখানে তো গোসল করা যাবে না। তুমি ঠিক বলেছো, তবে এখান থেকে চলো এবার। পরিকন্যা ও নীলপরি চলে যাবার জন্য পরিকল্পনা করছিল। ঠিক তখনই পরিকন্যা কিছু চিংড়ি মাছ দেখতে পায়। নীলপরি, এই দেখো, এই পানা পুকুরে কত সুন্দর চিংড়ি। চিংড়ি আমার খুব পছন্দের একটি মাছ। চলো চিংড়িগুলো নিয়ে আমরা রান্না করে খাবো। খুব ভালো হবে পরিকন্যা, চলো দুজন মিলে আমরা চিংড়ি মাছের বড়া তুলবো। কথাটা তুমি মন্দ বলনি নীলপরি। চিংড়ি মাছের বড়া তোলার কথা শুনে তো আমার জিভে জল চলে এলো। এরপর নীলপরি ও পরিকন্যা তাদের জাদু শক্তি দিয়ে পুকুর থেকে সব চিংড়ি তুলে নেয়। এরপর কিছু সময় পর টুসি ও বিট্টু তাদের পুকুরে মাছ ধরতে আসে। বিট্টু অনেক খুঁজেও একটা মাছও পায় না তাদের পুকুরে। এরপর বিট্টু ও টুসি যেসব কথা বলছিল, নীলপরি ও পরিকন্যা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। তাদের কথা শুনে পরিকন্যার খুব খারাপ লাগে। নীলপরি, আমরা মনে হয় খুব অন্যায় করেছি। চিংড়িগুলো ধরা ঠিক হয়নি। দেখো দেখো, ছোট্ট বাচ্চা মেয়েটা চিংড়ি খাবার জন্য কেমন করছি। একজনের পুকুর থেকে না বলে চিংড়িগুলো খেয়ে আমরা বড় অন্যায় করেছি। তাহলে এবার কি করবে? ওদের দেখলে তো মনে হচ্ছে খুব গরিব। মেয়েটার মুখে কেমন মায়া ভরা দেখো। ঠিকই বলেছো। আচ্ছা, এসব নিয়ে পরে ভাববো। এখন চলো আমরা পরি রাজ্যে ফিরে যাই। তারা পরি রাজ্যে ফিরে যায় আর পরি রানীকে সব খুলে বলে। তোমরা দুজন সত্যিই অন্যায় করেছো। তোমাদের ওই গরিব পরিবারকে সাহায্য করা উচিত। ঠিক আছে মা, আমরা কালই আবার পৃথিবীতে যাব আর ওদের সাহায্য করব। তারপর কি হলো সিন্ধি? পরের দিন পরিকন্যা পৃথিবীতে আসে। বিট্টু, তুমি যেদিন গরুকে মাঠ থেকে খাইয়ে বাড়ি নিয়ে ফিরছিলে, ঠিক তখন পরিকন্যা আমায় এই পুকুর ধারে তোমার সামনে রেখেছিল, যাতে তুমি আমায় দেখতে পাও। আচ্ছা, ভাই তো শুধু একটা চিংড়ি পেয়েছিল, তোমাকে তাহলে এই পুকুরে এত চিংড়ি মাছ এলো কি করে? আমি হলাম জাদুর চিংড়ি। আমার পরিকন্যা এমন শক্তি দিয়েছে যে আমি যে পুকুরে যাব সেই পুকুরে কোনো মাছের অভাব থাকবে না। আমি যতদিন সে পুকুরে থাকবো ততদিন ওই পুকুরে কখনো চিংড়িও ফুরোবে না। কি মজা, কি মজা! শুনেছিস দাদা, পরিকন্যা কত ভালো, আমাদের কতগুলো চিংড়ি দিল। আমি মন ভরে চিংড়ি খাবো। শুধু তুমি খাবে কেন মেয়ে? এখান থেকে চিংড়ি ধরে সেগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাবও দূর করতে পারবে। তোমার কথা শুনে মনে শান্তি পেলাম। এবার যদি দুবেলা পেট ভরে খেতে পারি। চল বোন, আমরা কিছু চিংড়ি নিয়ে বাড়ি ফিরি। মা বাবা দেখলে খুব খুশি হবে। বাবা মাকে তো সব বলতে হবে, তাই না? এই বলে বিট্টু তাদের পানা পুকুরে নেমে অনেকগুলো চিংড়ি ধরে। এরপর তারা চিংড়িগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বিট্টু চিংড়িগুলো তার মায়ের কাছে দেয়। কিরে বাবা, এত চিংড়ি কোথায় পেলি? চিংড়ি? কি বলছো গিন্নি? এরা ছোট মানুষ, চিংড়ি কোথায় পাবে? চিংড়ির যে দাম! হ্যাঁ দেখো গো, কত চিংড়ি এনেছে ছেলে মেয়ে দুটো। সব আমাদের পানা পুকুরে চিংড়ি গো মা। জানো মা, আমাদের পুকুরে অনেক চিংড়ি আছে। মানে পানা পুকুরে এত চিংড়ি কেমন করে এলো?
বাবা, আমি সব বলছি। কি বলছিস কি বাবা, সত্যি? তাহলে তো এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। তোর বাবাকে আর কষ্ট করে জঙ্গলে গিয়ে জীবজন্তুর ভেতর থেকে কাঠ কেটে আনতে হবে না। হ্যাঁ মা, সত্যি বলছি। এখন এগুলো জলদি রান্না করে চিংড়ি পাগল বোনটাকে খেতে দাও তো। তারপর সবাই মিলে একসাথে পুকুরে চিংড়ি দেখতে যাব। আজ থেকে আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। চিংড়ি ঝোল, চিংড়ির মালাইকারি, চিংড়ির বড়া, আরো কত কি। হয়েছে, খাদক মেয়ে একটা। তোকে আজ মন ভরে চিংড়ি খাওয়াবো আমি। তুমি ঠিকই বলেছো মা, শুধু চিংড়ি খাদক, তাই না রে দাদা? টুসির কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর মালতীতে রান্না করে। টুসি মন ভরে চিংড়ি খায়। এরপর বাড়ির সবাই মিলে তারা পানা পুকুরে চিংড়ি দেখতে যায়। পানা পুকুর ভর্তি চিংড়ি দেখে সজল তো অনেক খুশি হয়। সজল আর বিট্টু মিলে পুকুর থেকে অনেকগুলো চিংড়ি ধরে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়। ওগো, জানলার কাছে এসে দেখো না, কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য পরিবেশটা যে ঠান্ডা হয়ে গেছে, আর বাইরে কত সুন্দর ঠান্ডা পরিবেশ। হ্যাঁ গো গিন্নি, সুন্দর পরিবেশ তো বটেই, কিন্তু এই সুন্দর পরিবেশ বড় লোকদের জন্য, আমাদের মতো গরিব মানুষদের জন্য নয়। টানা বৃষ্টি হলে যে কাজে যেতে পারবো না, আর কাজে না গেলে না খেয়ে থাকতে হবে, বুঝলে? ধুত, দিলে তো মেজাজটা নষ্ট করে। এজন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো সত্যি কথাই বললাম। হ্যাঁ গো, কি সত্যিবাদী লোকটা আমার। ওই দেখো, বৃষ্টি থেমে গেছে। যাও, তুমি কাজে যাও, আর বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে এসো। বাড়িতে কিন্তু কোনো বাজার নেই। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বের হলাম। এরপর হরি তার কাঠ কাটার কাজে বের হয়ে গেল। সৃষ্টিকর্তা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। যাই, আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিই। আজ কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, বেলাও পড়ে গেছে। বাড়ির কাঠগুলো বিক্রি করে আবার বাড়ি ফিরতে হবে। হরি জঙ্গল থেকে বেরিয়ে বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরছিল। কিছু দূর আসার পর রাস্তার পাশে সে একটা কচু গাছ দেখতে পেল। বাহ, কচু গাছটা দেখতে তো খুবই সুন্দর। এটা তুলে নিয়ে যাই, আমাদের কলের পারে পুঁতে দেব। হরি বাড়ি চলে গেল আর তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি গো। এই তো আসছি। কই কই দেখি কি নিয়ে এসেছো। হোমা, এই তো আস্ত একটা কচু গাছ। হ্যাঁ গো, চলো এটা কলের পারে পুঁতে দিয়ে আসি। এখন বর্ষার সময়, যদি গাছটা বেঁচে যায় তাহলে আমাদের তরকারির অভাব হবে না গো। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। চলো গিয়ে পুঁতে দিয়ে আসি,
তা তুমি বাজার করে নিয়ে আসোনি? তোমায় না বললাম আসার সময় বাজার নিয়ে আসতে। ইস গিন্নি, কচু গাছের জন্য একদমই ভুলে গেছি। কাল নিয়ে আসবো কেমন? এখন চলো তো। এরপর হরি ও মিনতি কচু গাছটা পুঁতে দিয়ে আসলো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই একটা থেকে অনেকগুলো গাছ হয়ে গেল। দেখো দেখো গিন্নি, আমাদের কত কচু গাছ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছুদিন পর কচুর শাক, কচুর ডাঁটা সব খাওয়া যাবে। যাক, ভালোই হলো। চলো, আমাকে কটা খেতে দাও, আমি আবার সকাল সকাল কাজে বের হব। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কই গিন্নি, তাড়াতাড়ি করো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। বেলা চড়ে গেলে যে কাজ করতে কষ্ট হবে। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। এরপর হরি তাড়াতাড়ি খাওয়া শেষ করে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। যা বাবা, আজ তো কাঠ কাটতে কাটতে বেলা শেষ হয়ে গেল। কাজ করতে করতে কখন যে বেলা শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। হরি জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর যাবার পর সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। কেউ মনে হচ্ছে কান্না করছে। এই ভর সন্ধ্যায় কে কান্না করছে? কে কে ওখানে? কে কান্না করছে? আমি আমি কাঁদছি, আমার মনে খুব কষ্ট। কিন্তু কোথায়? আমি তো কাউকে দেখতে পারছি না। ওই নিচে খুঁজলে পাবি কি করে? আমি তো এই গাছের উপর। গাছের গাছের ওপরে ভূত? ওরে বাবা রে, আমাকে মেরো না। আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসেছিলাম। আমাকে মেরো না দয়া করে। আরে ভূত নয়, আমি শাকচুন্নি। আমি তোকে মারবো না রে, তুই চুপ কর। চিল্লাপাল্লা করে আমার মেজাজটা খারাপ করিস না, এমনিতেই আমার মন খুব খারাপ। ঠিক তো, তুমি সত্যি কথা বলছো তো? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আগে কথা দাও। তুই যদি আমার কথাগুলো শুনিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো, শুধু আমাকে প্রাণে মেরো না। ঠিক আছে, আমি তোকে মারবো না। তা তুমি এখানে বসে বসে কাঁদছিলে কেন? তোমার কি হয়েছে? মানুষের রক্ত খেতে আমার ভালো লাগছে না, আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে, তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছিলাম। অন্য কিছু খেতে ইচ্ছে করছে মানে? হ্যাঁ রে হ্যাঁ। তা তোমার কি খেতে ইচ্ছে করছে শুনি? আমার কচু শাক আর ইলিশ খেতে ইচ্ছে করছে, তুই খাওয়াবি আমায়? আমি তোমাকে কিভাবে খাওয়াবো? কে? কি বললি? তুই আমায় খাওয়াবি না? এক্ষুনি তোর ঘাড় মটকে দেবো, তোর রক্ত মাংস সব খাবো আমি। আরে আরে শান্ত হও, তুমি আগে আমার কথাগুলো শোনো, তারপর আমাকে খেও। কি কথা, তাড়াতাড়ি বল। আমি গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আমি তোমাকে কিভাবে ইলিশ কিনে খাওয়াবো বলো তো? ও এই কথা, আমি তো ভাবলাম তুই আমাকে খাওয়াবি না তাই বলছিস। কচু শাক খেতে চাইলে খাওয়াতে পারবো, কিন্তু ইলিশ খাওয়াতে পারবো না, আবার যে সাধ্য নেই। আমি যদি তোকে ইলিশ এনে দিই তাহলে তুই আমাকে কচু শাক আর ইলিশ রান্না করে খাওয়াবি তো? আমি কি রান্না করতে পারি নাকি? কি কি বললি? রান্না করে খাওয়াবি না? আজ আর তোর রক্ষে নেই। আরে তুমি পুরো কথা না শুনে বারবার রেগে যাও কেন? আগে আমার কথাটা তো শুনবে। আচ্ছা বল কি কথা। আমার গিন্নি খুব ভালো রান্না করে, ওর রান্না খুবই সুস্বাদু। গিন্নি তোমাকে রান্না করে খাওয়াবে, বুঝলে? ও এই কথা,
ঠিক আছে, তুই এখানে বস, আমি ইলিশ মাছ নিয়ে আসছি। তারপর দুজনে যাব তোর বাড়িতে। এখানেই থাকবি কিন্তু, চলে গেলে তোর কপালে বিপদ নিশ্চিত। সে আমি জানি, তুমি যাও, আমি এখানেই বসে আছি। ঠিক আছে, আমি যাবো আর আসবো। কার পাল্লায় যে পড়লাম, কপালে কি আছে তা কে জানে। কিছুক্ষণ পরেই দুটো ইলিশ মাছ নিয়ে ফিরে এলো। এই দেখ, আমি কত বড় বড় দুটো মাছ নিয়ে এসেছি। এই সময়ের মধ্যেই তুমি চলে এসেছো? হ্যাঁ রে হ্যাঁ, আমার আবার সময় লাগে নাকি? তা তোর নামটা জানো কি? তোর নামটা তো জানাই হলো না। আমার নাম হরি। ও হরি, তাহলে চল হরি, এবার তোর বউয়ের কাছে যাই। ঠিক আছে, চলো। এরপর হরি ও শাকচুন্নি হরিদের বাড়িতে গেল। বাড়ি গিয়ে হরি তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। কোথায় গেলে? তুমি কোথায় ছিলে? আমি সে কখন থেকে তোমার জন্য বসে আছি, তা আজ এত রাত হলো কেন? এরপর হঠাৎ মিনতির চোখ পেছনে গেল। শাকচুন্নিকে দেখে মিনতি চিৎকার করে উঠল। ও মাগো, তোমার পেছনে ওটা কি? তুমি কাকে নিয়ে এসেছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও, আমায় যে মেরে ফেললো। এই হরি, তোর বউকে থামা, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে গিন্নি, তুমি শান্ত হও, ভয় পেও না। তুমি আমার কথা শোনো, শাকচুন্নি তোমার কোনো ক্ষতি করবে না। না না, শাকচুন্নি আমার ঘাড় মটকাবে, আমায় মেরে ফেলবে। আরে গিন্নি, শাকচুন্নি যদি মারতো তাহলে তো আমাকে আগেই মেরে ফেলতো। আমি তো দিব্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি, কথা বলছি। হ্যাঁ তাই তো, তাহলে শাকচুন্নি তোমার সাথে কেন এসেছে? তোমার হাতের কচু শাক আর ইলিশ রান্না খেতে। শাকচুন্নির কচু শাক আর ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু ইলিশ পাবো কোথায়? শাক তো আমাদের কাছেই আছে। তোমারও চিন্তা করতে হবে না, ইলিশ মাছ শাকচুন্নি নিয়ে এসেছে, আর আমি কলপার থেকে কচু শাক এনে দিচ্ছি। তুমি খুব সুন্দর করে রান্না করে দাও, কেমন? ও, তাহলে তুমি শাকচুন্নির কাছ থেকে মাছ এনে দাও, আমি কেটে ধুয়ে নিই। আর হ্যাঁ, শাক আনতে যাওয়ার সময় শাকচুন্নিকে তোমার সাথে নিয়ে যেও, কখন না আবার কি করে ফেলে। আচ্ছা ঠিক আছে, শাকচুন্নি মাছ দুটো দাও, গিন্নি কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে। তুমি আর আমি যাব শাক তুলতে। এই নে মাছ, তোর বউয়ের কাছে দিয়ে আয়, রান্নাটা যেন তাড়াতাড়ি বসায়, আমার আবার তাড়া আছে কিন্তু। এই নাও গিন্নি, তাড়াতাড়ি পরিষ্কার করো। বাহ, মাছ দুটো তো খুব বড় বড় আর তাজাও বটে। আমি তাহলে শাক আনতে যাই। এরপর হরি আর শাকচুন্নি গেল শাক নিয়ে আসতে। এই নাও গিন্নি, কচু শাক, এবার সুন্দর করে রান্না করো দেখি। তোমরা গিয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। কিছুক্ষণ পর মিনতি রান্না বসালো, আর ওদিকে হরি হাত মুখ ধুয়ে বারান্দায় বসলো। আহা, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে রে হরি। তোমাকে তো বলেছিলাম আমার গিন্নি খুব সুন্দর করে রান্না করতে পারে। হ্যাঁ, তাই তো দেখছি, সুঘ্রাণেই তো পেট ভরে যাবে। আমার তো আর তর্স হচ্ছে না রে, কখন শেষ হবে তোর বউয়ের রান্না? আর একটু সবুর করো, এক্ষুনি হয়ে যাবে। হরির বউয়ের রান্না শেষ হলো, মিনতি খাবার নিয়ে বাইরে এলো। এই নাও ভাত, কচু শাক আর ইলিশ, খেয়ে দেখো কেমন হলো। শাকচুন্নিকে বড় এক থালা ভাত, কচু শাক আর ইলিশ দেয়া হলো, আর এক মুহূর্ত দেরি না করে শাকচুন্নি খাওয়া শুরু করলো। আহা, কি স্বাদ রে বাবা,
পরি, তুই তো ঠিকই বলেছিলি। তোর বউয়ের রান্নায় যে কি স্বাদ! এমন স্বাদের খাবার আমি জীবনেও কোনোদিন খাইনি রে। হ্যাঁ, আমার কথা সত্যি হলো। আমি তো তোমাকে বলেছিলাম আমার গিন্নি খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ রে হ্যাঁ, সত্যি হয়েছে। মানুষের রক্ত মাংস খেতে খেতে আমার মুখ পচে গিয়েছিল, আজ মুখের স্বাদ ফিরে পেলাম। মিনতি, আমি তোর ওপর খুব খুশি। বল তুই কি চাস? তুই যা চাবি আমি তোকে তাই দেব। আমার কিছু চাই না, তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বল? কথা দাও, তুমি আজ থেকে মানুষের রক্ত মাংস খাবে না, কোনো মানুষের ঘাড় মটকাবে না, আর কারোর কোনো ক্ষতিও করবে না। আচ্ছা, কথা দিলাম। আজ থেকে আমি কোনো মানুষের ক্ষতি করব না। তোকেও একটা কথা দিতে হবে। কি কথা বলো? তোমার কথাটা যদি রাখার মতো হয় তবে আমি নিশ্চয়ই রাখবো। আমাকে মাঝে মাঝে কচু শাক আর ইলিশ করে খাওয়াতে হবে। আর আমায় দেখলে ভয় পাবি না তো? ঠিক আছে, খাওয়াবো। তোমার যখন খেতে ইচ্ছে করবে তুমি আমার বাড়ি চলে এসো, আমি তোমায় ঠিক রান্না করে খাওয়াবো। আর আজ থেকে তোমায় দেখলে আমি আর কখনো ভয় পাবো না। খুব ভালো হলো গো, তোমার জন্য মাঝে মাঝে কচু শাক আর ইলিশ খেতে পারবো। ঠিক আছে, আজ তাহলে চলি আমি, আবার আসবো। তোরা ভালো থাকিস। এরপর শাকচুন্নি চলে গেল তার বাড়িতে। সে আর কোনোদিনও কোনো মানুষের ক্ষতি করত না।